কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 9-এর ভূগোলের যে সিলেবাসটি আছে সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিওগুলি দেখেছো তারা তো জানোই যে এই অধ্যায়টি থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। এবং ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে দুটি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমাদের আগেই দিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এই প্রশ্ন উত্তরগুলি সামনের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। আজকের এই ক্লাসটি পার্ট 2-এর ক্লাস, কারণ পার্ট 1-এর আরও একটি ক্লাস ছিল যেখানে আমি এই অধ্যায় থেকেই আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আগেই আলোচনা করেছি। এবং আজকে আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে এই ক্লাসে। তাই এই দুটি ভিডিওতে যতগুলি বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কাছে একই রকমভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাই দুটি ক্লাসেই যতগুলি প্রশ্ন ও উত্তর করানো হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম 4টি প্রশ্ন আগের দিনের ক্লাসে করানো হয়েছে। 5 নাম্বার প্রশ্ন, প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? উত্তর, প্রথম পয়েন্ট, প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়ার কারণ। প্লুটোকে অন্তর্ভুক্ত করে একসময় বলা হতো সৌরজগতের মোট 9টি গ্রহ, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন প্রকার পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় গ্রহগুলির মধ্যে প্লুটো আকারে অত্যন্ত ছোট এবং তাই এর ভর সবচেয়ে কম ও অভিকর্ষজ টানও খুব দুর্বল। ফলে প্লুটো নিজের কক্ষপথের কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুসমূহকে সরিয়ে দিতে পারে না। তাছাড়া এর কক্ষপথও সুনির্দিষ্ট না হওয়ায় এটি মাঝে মধ্যে নেপচুনের কক্ষপথে প্রবেশ করে। এই সব কারণগুলির জন্য 2006 সালের 24শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে অন্যান্য গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করেছে। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? উত্তর, প্রথম পয়েন্ট, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণ। পৃথিবীর সঠিক আকার, আকৃতি, পরিধি ইত্যাদি সম্পর্কে জানার জন্য 1737 সালে ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্সেস একটি পরীক্ষা করে। এজন্য সংস্থাটি কিটো বা কুইটো 0 ডিগ্রি, প্যারিস 49 ডিগ্রি উত্তর এবং ল্যাপল্যান্ড 68 ডিগ্রি উত্তর, এই 3টি শহরে পৃথিবীর পরিধির একটি নির্দিষ্ট বৃত্তচাপ নিখুঁতভাবে পরিমাপ করে। তখন দেখা যায় কিটো শহরে বৃত্তচাপের দৈর্ঘ্য সবচেয়ে কম, প্যারিস শহরে তা কিটো শহরের থেকে বেশি এবং ল্যাপল্যান্ডে এই বৃত্তচাপের দৈর্ঘ্য সর্বাধিক। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এর থেকে প্রমাণিত হয় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা, আর সেই জন্যই নিরক্ষীয় অঞ্চলে বৃত্তচাপের দৈর্ঘ্য কম এবং মেরু অঞ্চলে বেশি হয়।
7 নম্বর প্রশ্ন, জিপিএস এর মাধ্যমে কিভাবে কোনো স্থানের তথ্য সম্পর্কে জানা যায়? ব্যাখ্যা করো। উত্তর, প্রথম পয়েন্ট, জিপিএস দ্বারা কোনো স্থানের তথ্য নিম্নলিখিত পর্যায়ের মাধ্যমে পাওয়া যায়। পর্যায় 1, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ ভিত্তিক জিপিএস ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহগুলি প্রধানত 4 ধরনের বিশেষ সংকেত বা সিগন্যাল প্রেরণ করে থাকে। পর্যায় 2, ভূপৃষ্ঠীয় অংশে থাকা জিপিএস গ্রাহক যন্ত্রগুলি এই বিশেষ রেডিও তরঙ্গগুলিকে গ্রহণ করে নেয়। পর্যায় 3, অতঃপর জিপিএস গ্রাহক যন্ত্রের স্ক্রিনে অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা ও সময় এই 4 ধরনের তথ্য সূক্ষ্মভাবে ফুটে ওঠে। উন্নত এই রিসিভারগুলি কয়েক মিলিমিটার ব্যবধানে ভূপৃষ্ঠীয় স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা সংক্রান্ত তথ্য প্রদান করে থাকে। রিসিভার কর্তৃক গ্রহণ করা ভূমিভাগের উচ্চতা সংক্রান্ত তথ্য নিখুঁত হয়। 8 নম্বর প্রশ্ন, IAU কি? উত্তর, IAU এর সম্পূর্ণ নাম হল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এটি একটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা বা জ্যোতির্বিদ্যা চর্চা কেন্দ্র। এই সংস্থাটি 1919 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে স্থাপিত হয়। পৃথিবীর 70টি দেশ এই গবেষণা সংস্থার সদস্য এবং প্রায় 10,500 জন ব্যক্তিগতভাবে এই সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রকার মহাজাগতিক বস্তুর, যেমন জ্যোতিষ্ক, উল্কা, ধূমকেতু, নীহারিকা, গ্রহাণুপুঞ্জ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডল প্রভৃতি আকার, আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য প্রভৃতি সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সার্বিক তথ্য বিশ্ব দরবারের কাছে সঠিকভাবে উপস্থাপন করা। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাই খুব ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা পড়ো এবং তৈরি করো। আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ। যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তরগুলো ভালো লাগে, যদি আমার পড়ানো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।